দুঃখিত। আ অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমাকে এই ভিডিওটিও আনস্ক্রিপ্টেড এবং উইথআউট এডিটিং করতে হচ্ছে। কারণ অনেক সময় হয়ে গিয়েছে যে ভিডিও দেওয়া হয় না। আর এখন এডিট করারও টাইম নেই বা স্ক্রিপ্ট লেখার। তো যাই হোক, আমি ডিটারমিনিজম ভার্সাস ফ্রি উইল নামে একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বিজ্ঞানের বিভিন্ন শাখার সাহায্যে ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম যে মহাবিশ্ব হচ্ছে ডিটারমিনিস্টিক। তো মহাবিশ্ব যদি ডিটারমিনিস্টিক হয়, তাহলে অবধারিতভাবে একটি প্রশ্ন আসে যে আমরা যে সিদ্ধান্তগুলো নেই, এই সিদ্ধান্তগুলোর দায়ভার যদি আমাদের না থাকে, তাহলে আম জাস্টিস সিস্টেমকে কিভাবে অপারেট করা যায়? বা উম দেখা যাচ্ছে আমি যদি কোনো অন্যায় করি, তাহলে ওই অন্যায়ের জন্য আমাকে শাস্তি দেওয়া কি নৈতিক হবে কিনা বা উচিত হবে কিনা? তো আমরা যেই সিদ্ধান্তগুলো নেই, সেই সিদ্ধান্তগুলো কিন্তু সবসময় মানে পুরোপুরি আমাদের নিজস্ব সিদ্ধান্ত হয় না। পুরোপুরি কি ডিটারমিনিস্টিক ভিউ অনুযায়ী একেবারেই আমাদের নিজস্ব হয় না। এটার পেছনে অন্য প্রভাব থাকতে পারে। যেমন আমি ফ্রি উইল ভার্সাস ডিটারমিনিজম ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে, আমেরিকান একজন স্কুল টিচার, যিনি সারা জীবনই খুবই শালীন, ভদ্র একজন লোক ছিলেন, ভালো একজন লোক ছিলেন, এবং তিনি একটা সময় দেখা যায় যে পেডোফিলিক আচরণ শুরু করে দেন। তো অ তারপরে যখন তাকে পুলিশ গ্রেফতার করে এবং তার আইনজীবী যখন তার মস্তিষ্ক স্ক্যান করানোর ইয়ে করে, এবং তার মস্তিষ্ক স্ক্যান করার পরে দেখা যায় যে তার মস্তিষ্কে টিউমার হয়েছে। তো এই টিউমারের কারণে পেডোফিলিক আচরণ দেখা দেওয়া, এটা কয়েকটা কেস এরকম ধরা পড়ার পরে তখন বোঝা গেছে যে, ও আচ্ছা, এই টিউমারের কারণে এইরকম আচরণ দেখা দিতে পারে। এখন মনে করুন ওই যে উনার মস্তিষ্কে যে টিউমারটা হয়েছে, সেটার দায়ভার কি ওনার? তো এরকম ব্রেইন ইনজুরির কারণে আমি লন্ডনের কারাগারের উদাহরণ দিয়েছিলাম, যেখানে আ অনেকগুলো ক্রিমিনালের উপরে স্টাডি করে পাওয়া গিয়েছে যে তাদের কোনো না কোনোভাবে ব্রেইন ইনজুরি ছিল। তো মনে করুন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং আপনাকে একটা গাড়ি বা যেকোনো একটা কিছু আরকি ধাক্কা দিল এবং পড়ে গেলেন। যেকোনোভাবে আপনার ব্রেইন ইনজুরি হতে পারে। তো ওই যে আপনাকে গাড়ি ধাক্কা দিল বা কেউ এসে ধাক্কা দিল, তো ওইটার জন্য তো আপনি দায়ী না। তো এই আ তাহলে আপনার যে ব্রেইন ইনজুরি হচ্ছে, সেটার জন্য তো আপনি দায়ী না। কাজেই ব্রেইন ইনজুরি হওয়ার পরে যদি আপনার আচরণে চেঞ্জ আসে, আপনি যদি ধর্ষক হয়ে যান, তখন আপনি ধর্ষণ করার পরে আপনাকে শাস্তি দেওয়া কি জাস্টিফাইড হবে কিনা? বা অ আপনি ব্রেইন ইনজুরির কথা ছেড়ে দিন। মনে করুন যে আমরা যে জেনেটিক্স গুলো বহন করি আমাদের শরীরে, সেই জেনেটিক্স গুলো তো আমরা চুজ করে আনি না। তো সেগুলো তো আমাদের মা-বাবা তো আমরা চুজ করি না। তো ওই জেনেটিক্স এর প্রভাব কিন্তু আমাদের আচরণে পড়ে, এবং আমাদের ছোটবেলায় যে শিক্ষা-দীক্ষা দিয়ে বড় করা হয়, এই সব ধরনের কিছু, এবং এছাড়া পুরো ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে somehow interconnected। তো কাজেই আমার কোনো সিদ্ধান্ত এককভাবে আমার সিদ্ধান্ত হতে পারে না। এটা সমগ্র ইউনিভার্স অ্যা বে এ কোনো না কোনোভাবে interconnected আরকি। আমি যদি cause and cycle এর ইয়েটা যদি খুঁজতে থাকি, তাহলে নিশ্চয়ই আমি উম অনেকগুলা কজ খুঁজে পাবো আরকি। যেখান থেকে একটা কজ যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার ওই সিদ্ধান্তের উপরে প্রভাব পড়বে। বা আমি দেখা যাচ্ছে অন্য কোনো সিদ্ধান্ত নিতাম। তাহলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এবং আমি মনে করছি যে আমি এটা স্বাধীনভাবে সিদ্ধান্তটা নিচ্ছি, ওই সিদ্ধান্তের দায়ভার তো আমার না। তাহলে আমি কেন ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে বা ওই কাজটি করার কারণে আমি শাস্তির মুখোমুখি হব? আমি যদি কোনো অন্যায় করি, সে অন্যায়ের যে সিদ্ধান্তটা আমি নিচ্ছি বা অন্যায়টা করছি, সেটার দায়ভার যেহেতু আমার না, তাহলে আমি কেন শাস্তি মুখোমুখি হব? তো এইটা স্যাম হ্যারিসের আমি বই পড়ছিলাম 'ফ্রি উইল' নামে। উনি ওইখানে এই মোরাল রেসপনসিবিলিটি এবং এই জাস্টিস, এগুলো নিয়ে উনি একটা চ্যাপ্টার আলোচনা করেছেন। তো সেখানে উনি কিছু উপমা উল্লেখ করেছেন। আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলি সেখান থেকে। তো এবার আমি আপনাদের সামনে ৫ টি কেস রাখবো স্যাম হ্যারিসের বই থেকে। আপনারা এই ৫ টি কেস মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের জাস্টিস সেন্স কী বলে সেটা বিচার করে দেখবেন। তো ১ম কেস একটা ৪ বছরের বাচ্চা যে তার বাবার বন্দুক নিয়ে খেলছিল এবং সে একজন মহিলাকে unintentionally খুন করে ফেলে। কারণ ওই বন্দুকটা লোডেড ছিল এবং আনসিকিউর ছিল, এবং ওর হাত থেকে unintentionally গুলি বের হয়ে যায় এবং একজন মহিলা মারা যায়। ১ম কেস। ২য় কেস একটা ১২ বছরের বাচ্চা, আ
যাকে ছোটবেলায় প্রচুর পরিমাণে ফিজিক্যালি এবং ইমোশনালি অ্যাবিউজ করা হইছে। তো সেও তার বাবার বন্দুক দিয়ে একটা মহিলাকে খুন করে। কিন্তু ইনটেনশনালি খুন করে। ১ম টা আনইনটেনশনালি, কিন্তু এই কেসে ইনটেনশনালি খুন করে, যে মহিলাটা ওকে উত্ত্যক্ত করছিল। তো একটা অ্যাবিউজ ফিজিক্যাল এবং মেন্টালি, ইমোশনালি অ্যাবিউজের শিকার একটা ১২ বছরের কিশোর তাকে উত্ত্যক্ত করার কারণে সে একটা মহিলাকে ইনটেনশনালি খুন করে। এটা হচ্ছে আমাদের ২ নম্বর কেস। ৩ নম্বর কেস হচ্ছে একটা ২৫ বছরের যুবক, সেও ছোটবেলায় অ্যাবিউজের শিকার হইছে এবং সে তার গার্লফ্রেন্ডকে ইনটেনশনালি খুন করে, কারণ তার গার্লফ্রেন্ড আরেকটা পুরুষের সঙ্গে ভেগে যায় এই কারণে। ওকে। এবার ৪ নাম্বার কেস হচ্ছে একটা ২৫ বছরের যুবক, যাকে তার বাবা-মা দারুণ ম্যানার শিখিয়ে বড় করেছে। শালীনতা মানে সবকিছু আরকি তাকে শিখিয়েছে। সে কোনোদিন অ্যাবিউজের শিকার হয়নি। কিন্তু সে এমন একটা মহিলাকে খুন করে, যে মহিলাকে সে আগে কোনোদিন দেখেওনি, চিনতও না। এবং জাস্ট ফর দ্য ফান অফ ইট, একেবারে মজা করে সে এই খুনটা করে। এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার কেস। তো এরপর ৫ নাম্বারে একটি সিচুয়েশন কল্পনা করুন যে একজন ২৫ বছরের যুবক, যে তাকেও হচ্ছে ওয়ান্ডারফুলি তার পিতামাতা বড় করে তুলেছেন এবং সে কোনো অ্যাবিউজের শিকার হয়নি। কিন্তু সে জাস্ট ফর ফান একজন মহিলাকে ইনটেনশনালি খুন করে, যে মহিলাকে সে আগে কোনোদিন দেখেনি বা আগে কোনোদিন মিট করেনি। কিন্তু এমআরআই স্ক্যান করে দেখা যায় যে এই লোকটার ব্রেইনে একটা টিউমার আছে এবং টিউমারটা তাও প্রিফ্রন্টাল কর্টেক্সে আছে, যেখানে টিউমার থাকলে ইমোশন এবং বিহেভিয়ারাল চেঞ্জে হচ্ছে আপনার ইমপ্যাক্ট পড়ে। তাহলে এই যে ৫টা কেস আমরা বললাম, এইখানে দেখেন আমাদের প্রতিটা কেসে কিন্তু আমাদের যে মোরাল সেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ১ম টার ক্ষেত্রে তো আমরা ওই বাচ্চাটাকে একেবারেই দোষী মনে করব না। কারণ আমরা বুঝতেছি যে সেখানে তার কোনো ইনটেনশন ছিল না এবং এছাড়া সে ছোট্ট একটা বাচ্চা। ২য় কেসে হচ্ছে আমরা মনে করব যে ওই ছেলেটাকে তো ছেলেটা অ্যাবিউজের শিকার হইছে এবং তাকে উত্ত্যক্ত করা হইছে। কাজেই হতে পারে ওখানেও আমরা একটা ছাড় দিব ছেলেটাকে। ৩ নাম্বার যে তার গার্লফ্রেন্ডকে অন্য পুরুষের সঙ্গে যাওয়ার কারণে মেরে ফেলে। এখানেও দেখা যাচ্ছে একটা এক্সটেন্ট পর্যন্ত আমরা হয়তো ছাড় দিতে রাজি হব। কারণ যেহেতু ওই ২৫ বছরের যুবক ছোটবেলায় অ্যাবিউজের শিকার হয়েছিল। কাজেই একটা এক্সটেন্ট পর্যন্ত হয়তো একেও ছাড় দিব। কিন্তু ৪ নাম্বার জনকে আর ৫ নাম্বার জনকে, ৫ নাম্বার জনকেও আমরা কিন্তু ছাড় দিব। কারণ আমরা হয়তো বুঝবো যে যেহেতু তার ব্রেইনে টিউমার আছে, টিউমারের প্রভাবে সে ওইটা করছে। কিন্তু ৪ নাম্বার জনকে কিন্তু আমরা একদমই ছাড় দিতে চাইবো না। কারণ ৪ নাম্বার জনের কোনো সমস্যা নাই, কোনো অ্যাবিউজের শিকার হয়নি এবং তাকে ওয়ান্ডারফুলি বড় করা হয়েছে। কিন্তু সে জাস্ট ফর ফান এমন একজন মহিলাকে মেরে ফেলছে, যাকে সে আগে কোনোদিন দেখেনি। এখন একে কিন্তু আমরা দোষী মনে করব। ঠিক আছে, আমাদের সেন্স অনুযায়ী। কিন্তু ডিটারমিনিস্টিক ভিউ অনুযায়ী ওই লোকটার সিদ্ধান্ত, ৪ নাম্বার লোকটার সিদ্ধান্ত তার নিজের সিদ্ধান্ত না। তো এরপরে স্যাম হ্যারিস অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে ৪ নাম্বার লোকটা যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটার পেছনেও হিডেন অনেক কারণ আছে, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তো তার জেনেটিক্যাল কারণ থাকতে পারে বা যেকোনো কিছু থাকতে পারে। কিন্তু এতটুকু নিশ্চিত যে তার সিদ্ধান্ত স্বাধীন ছিল না। তার সিদ্ধান্ত কোনো না কোনোভাবে ডিটারমাইন্ড। তাহলে ৪ নাম্বার লোক এমন কিছু হিডেন রিজন আরকি থাকতে পারে, যার কারণে সেই কাজটা করছে। এখন আমরা তাহলে কাকে কিভাবে শাস্তি দিব? তো তার যে শাস্তিটা দিব, মানে আমরা যে মহিলাটা মারা গেছে, সেই মহিলাটার প্রতি আমরা জাস্টিস কিভাবে করব? তো এটা বুঝতে গেলে আগে আমাদের জাস্টিস কি সেটা বুঝে আসতে হবে। জাস্টিস জিনিসটা যদি না বুঝি, তাহলে জাস্টিস সিস্টেম নিয়ে আলোচনা করাটা আসলে অহেতুক। তো আমি জাস্টিস কি সেটা বলি আগে। তো প্রকৃত জাস্টিস হচ্ছে শাস্তি দেওয়া নয়। প্রকৃত জাস্টিস হচ্ছে একটা মানুষের যে কারণে সে অন্যায়টা করছে, যে কারণে তার ভিতরে ক্রিমিনাল ইনস্টিংক্টটা তৈরি হচ্ছে, ওই কারণটাকে সমাধান করাই হচ্ছে জাস্টিস। এটা হচ্ছে রিয়েল জাস্টিস। রিয়েল জাস্টিস এটা নয় যে আপনি একজন মানুষকে শাস্তি দেবেন।
আর বিশেষ করে ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে তো একেবারেই ওটাকে জাস্টিস বলা যায় না। দেখেন ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে আরও বেশি মানবিক হতে উৎসাহ দেয়। কারণ ফ্রি উইল যদি আমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে না, প্রতিটা মানুষ তার সিদ্ধান্তের জন্য দায়ী। সেক্ষেত্রে আমাদের জাস্টিস সেন্সটা আমাদের এভাবে কাজ করবে যে যেহেতু ওর সিদ্ধান্তের জন্য দায়ী, তাহলে ওকে শাস্তি দেওয়া যায়। এই কারণে আমাদের এই জাস্টিস সিস্টেম যেটাকে আমরা বিল্ড আপ করেছি, আমেরিকার ইসেও আছে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বাধীন আর কি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো আপনি যখন একটা মানুষকে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন ধরবেন, তখন আপনি শাস্তিতে বিশ্বাস করবেন। কিন্তু আপনি যখন ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে বিশ্বাস করবেন, তখন আপনার জন্য জাস্টিস সিস্টেমটা, ওই শাস্তি দেওয়াকে জাস্টিস সিস্টেম বলা যাবে না। জাস্টিস সিস্টেম হচ্ছে সমাধান করায়। তো সমাধান নানাভাবে হতে পারে। সর্বপ্রথম যে কোনো লোক যদি কোনো অন্যায় করে, কী কারণে সে অন্যায়টা করছে সেটাকে আগে খুঁজে বের করা। সমস্যাটা খুঁজে বের করা তার মধ্যে। যদি সেই সমস্যাটা খুঁজে বের করতে পারেন, তাহলে সেটা যেই উপায়ে সমাধান করা যায়, সেই উপায়ে সমাধানের চেষ্টা করা। চিকিৎসার মাধ্যমে হতে পারে বা রিহাবে রেখে হতে পারে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নানাভাবে হতে পারে। যেভাবে করলে করা যায় সমাধান, সেভাবে সমাধান করতে হবে। আর যদি সমাধানযোগ্য না হয়, দেখা যাচ্ছে যে 4 নাম্বার যে কেসটা আমরা বললাম, সে হচ্ছে সাইকোপ্যাথ ছিল ধরুন। সাইকোপ্যাথ ছিল তার মানে কি? সে এই ধরনের কাজ করতে পারে আরও। তো তখন ওকে হচ্ছে লক করে রাখাটা উচিত হবে। কিন্তু মানে ফাঁসি দেওয়া কিংবা মেরে ফেলা, এটা জাস্টিস হবে না। তো ওকে লক করে রাখা যেতে পারে হয়তো, কিন্তু লক করে শাস্তি দেওয়ার নিয়তে লক করা যাবে না যে আমি ওকে শাস্তি দিচ্ছি বা আমি ওকে লক করে রেখে আমি ওকে আযাব দিব, কষ্ট দিব, ওরকম না। লক করে রাখতে হবে এই সেন্সে যে ছাড়া থাকলে দেখা যাচ্ছে সে আরও কিছু খুন করে ফেলতে পারে এইভাবে। এটা হচ্ছে আমার দৃষ্টিতে জাস্টিস। আমি মনে করি শুধু আমার দৃষ্টিতে না, আরও অনেকের দৃষ্টিতে এটাই জাস্টিস, এবং ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে এটাই হচ্ছে জাস্টিস হওয়া উচিত। এবং আমি স্যাম হ্যারিসের বইতেও এই ধরনেরই একটা সেন্স পাইছি ওনার লেখার মধ্য থেকেও। তো এখন দেখেন যে আমরা সাধারণত খারাপ মানুষের প্রতি হচ্ছে আমরা ঘৃণা পোষণ করি এবং ভালো মানুষকে আমরা প্রশংসা করি। কিংবা আমি যদি একজন ভালো মানুষ হই, আমার যদি অনেক যোগ্যতা থাকে, তাহলে আমি নিজেকে নিয়ে নিজে গর্ব অনুভব করি। আবার আমার যদি যোগ্যতা কম থাকে, তাহলে হচ্ছে আমি একটু নিজেকে একটু লো ফিল করি আর কি, হ্যাঁ? তো ইভিলদের প্রতি ঘৃণা এবং ভালো মানুষদের প্রতি ভালোবাসা, এই জিনিসটাও কিন্তু ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে চেঞ্জ হয়ে যায়। কারণ যে ইভিল, সে তো নিজ ইচ্ছায় ইভিল হচ্ছে না। সুতরাং তার প্রতি আমরা কেন ঘৃণা রাখবো? আবার যে ভালো মানুষ, সেও তো মানে নিজ ইচ্ছায়, স্বাধীন ইচ্ছায় ভালো মানুষ হচ্ছে না। তো তার ভালো মানুষ হওয়ার জন্য তো তার কোনো গর্ববোধ, স্পেশাল ফিল করার কোনো দরকার নাই। তো ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে হচ্ছে ইকুয়ালিটির একটা সেন্স দেয় এবং এটা মোর হিউম্যান, মানবিক। ডিটারমিনিস্টিক যদি আপনি চিন্তা করেন যে একজন ইভিল এবং একজন গুড, আপনি মানে ঘৃণার যে সেন্সটা, সেই ঘৃণার সেন্স থেকে আপনাকে বের করে আনার চেষ্টা করবে। বের হতে হবে ঘৃণার সেন্স থেকে। কাউকে ঘৃণা করা যাবে না, কোনো অপরাধীকে ঘৃণা করা যাবে না। উল্টো অপরাধীকে আপনাকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে বেশি আরও। একজন অপরাধীকে আপনাকে আরও বেশি সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে একজন ভালো মানুষের তুলনায়, এবং তাকে ঠিক করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে জাস্টিস আর কি আমার দৃষ্টিতে। এরপরে আমরা এখন আমাদের যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা কিভাবে ঠিক করা যায়? এটা হচ্ছে, দেখেন আমি যে চিন্তাগুলো করছি বা আমাদের যে বিবর্তন, মোরাল সেন্সের যে বিবর্তন, এইটাও কিন্তু ডিটারমাইন্ড। এখন ধরুন আজ থেকে 1000 বছর আগে আমাদের যে সেন্স ছিল, সেই সেন্স অনুযায়ী আমরা যে তখন আমাদের মাথায় আর কি যেটা কাজ করেছে, আমরা সেই অনুযায়ী জাস্টিস সিস্টেম তৈরি করেছি। তো বিবর্তনের ধারায় মানে ওই ডিটারমিনিস্টিক ওয়েতেই আর কি চেঞ্জ হতে এখন আমাদের যেহেতু এই সেন্সটা কাজ করতেছে, তাহলে আমরা এখন এইভাবে আমাদের জাস্টিস সিস্টেমটাকে বিল্ড করতে পারি।
এইটা নিয়ে এখন আমাদের হা-হুতাশ করার কোনো দরকার নাই যে আগে কি হয়ে আসছে, কি না হয়ে আসছে সবকিছু আবার দেখা যাচ্ছে এখন আমরা যেভাবে ভাবছি আজ থেকে ১,০০০ বছর পরে যেয়ে হয়তো ভিন্নভাবেও ভাবতে পারি বা তখন হয়তো আমাদের এখনকার চিন্তাভাবনার ভিতর যে ভুলগুলো আছে সেটা আমরা হয়তো তখন যেয়ে ধরতে পারবো। তো কাজেই যেহেতু ডিটারমাইন্ড তার মানে আমরা যে এখন এটা ভাববো এটাও কিন্তু ডিটারমাইন্ড এবং এখনের যে ভাবনা সেই ভাবনা অনুযায়ী আমাকে জাস্টিস সিস্টেমটাকে বিল্ড করতে হবে। পুরোনো আমলের ভাবনাকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নাই। এই হচ্ছে লাস্ট কথা। তো আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি। আর বেশি কিছু ব্যাখ্যা করার দরকার নেই। ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করুন। আমি হচ্ছে পরে কোনো ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব।